This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো MDH ফোটকটা স্পেশাল নিয়ে ফিরলাম। প্রথমেই আমাদের বিগ ওয়াল বা ইনফরমেশন ওয়াল, তাতে দেখুন টপ 10 ব্রেকিং। দেখুন ব্রেকিং নাম্বার 1, যুদ্ধ প্রস্তুতি আরো জোরালো ভারতের। কেন বলবো 2 নম্বর ব্রেকিং, রাজ্যগুলিকে আত্মরক্ষার মহড়ার নির্দেশ বুধবার করতে হবে 7 মে। রাজ্যগুলিকে আত্মরক্ষার মহড়ার নির্দেশ নাগরিকদের ইনভলভ করে। 3 নম্বর ব্রেকিং, ভারত বন্ধু রাশিয়ার হাতে পায়ে ধরছে পাকিস্তান, প্লিজ ভারতকে থামাও। ভারত বন্ধু রাশিয়ার হাতে পায়ে ধরছে পাকিস্তান। সেখানকার অ্যাম্বাসেডার তিনি আর্জি জানিয়েছেন রাশিয়ার কাছে। প্রধানমন্ত্রী মোদীকে ফোন ভ্লাদিমির পুতিনের, অর্থাৎ ভারতের পাশেই আছে ভারতের মিত্র রাশিয়া। 5 নম্বর ব্রেকিং, জঙ্গি দমনে ভারতের পাশে রাশিয়া। পাকিস্তান চাইছে কি আর্জি জানিয়েছে? পাকিস্তান বলছে তাসখান চুক্তির মতো একটা সমঝোতার উদ্যোগ নিক রাশিয়া, কিন্তু রাশিয়া তা করবে না। পুতিন ফোন করেছিলেন মোদীকে। নেক্সট ব্রেকিং 6 নম্বর, আজও প্রধানমন্ত্রী অজিত ডোভাল বৈঠক। আজও প্রধানমন্ত্রী অজিত ডোভাল বৈঠক, তারপরেই জারি হয় ওই নির্দেশিকা রাজ্যগুলোকে প্রস্তুত থাকা। 7 নম্বর ব্রেকিং, যুদ্ধ আবহে মোদী রাহুল বৈঠক। এই আবহে ভারতের বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী সামনাসামনি টেবিলে বসে আলোচনা করছেন। তাৎপর্য বুঝে নিন, যুদ্ধ আবহে মোদী রাহুল বৈঠক। 8 নম্বর, নাম না করে কার্তিক মহারাজকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ গিয়েছিলেন, এখনো আছেন সেখানেই। নাম না করে কার্তিক মহারাজকে নিশানা। কি বলেছেন দেখাবো। 9 নম্বরে, সেবাশ্রমের সন্ন্যাসীর কুকীর্তির কথা জানি। মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন বা আক্রমণ করেছেন, সমালোচনা করেছেন কার্তিক মহারাজকে। নেক্সট লাস্ট ব্রেকিং নাম্বার 10, রাজ্যপালের 356 সুপারিশ নিয়ে তার কাছে কোনো তথ্য নেই, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের দেখালাম আজকের টপ 10 ব্রেকিং। একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে। নৃশংস হত্যাকাণ্ড রানীপুরের জাফরাবাদে পিটিয়ে হত্যা করা হলো বাবা এবং ছেলেকে। আপনারা সবাই স্বাভাবিক জীবনে ফিরুন। বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না। পুলিশ 4 রাউন্ড গুলি চালিয়েছে, সেই গুলিতে 2 জন আহত হয়েছে। পরবর্তীকালে আহতর মধ্যে 1 জন মারা গেছে। তুই বিএসএফও পাঠাবি, আবার গুলি চালালেও চাই আঙুল তুলবি, শীতলকুচির গল্প করবি, এটাই তো প্ল্যান। দিন 24 × 24 মানে কত হয়? 576 ঘন্টা পেরিয়ে দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদে আজ পা রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন ছক কষেই অশান্তি পাকানো হয়েছে, মানে পরিকল্পনা করে অশান্তি। শুনুন। মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে এবং যে দুটো পার্টে মাত্র 2টো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে, সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে, কি করে করিয়েছেন, কিভাবে করিয়েছেন। আমি এই কটা দিন ধরে অনেক ক্রস চেক করেছি, রেকর্ডও করেছি। আমি পরিষ্কার বলছি, এর টোটাল সত্য তথ্য। আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে সামনে আসবে। কারা করেছে, কিভাবে প্ল্যান করে করেছে। সত্য তথ্যের সন্ধানে মুখ্যমন্ত্রী, মানে ফ্যাক্ট চেক। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে
প্রতিবাদকে কেন্দ্র করে কেন কিভাবে মুর্শিদাবাদে অশান্তি হলো, কেন পরিস্থিতি হাতের বাইরে চলে গেল, কাদের উস্কানিতে এটা হয়েছে, সোজা কথায় দাঙ্গাবাজ কারা, কাদের প্ররোচনা ছিল পুরো ঘটনার পেছনে, সমস্ত তথ্য প্রকাশ্যে আনবেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ফ্যাক্ট চেক করতে গিয়েই কি 3 সপ্তাহ সময় নিলেন তিনি, তাও পুরোটা কমপ্লিট হয়নি এখনও তিনি বলছেন। প্রশাসনিকভাবে কোমর বেঁধেই তবে পা রাখলেন অশান্তি কবলিত জেলায়। দেখুন, এর মধ্যে বিরোধীরা প্রশ্ন তুলেছে অনেকবার, একবার নয় বহুবার, কেন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যাচ্ছেন না, কেন তার সময় হলো না। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী থেকে বিজেপির দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কে প্রশ্ন তোলেননি। আজ মমতা ফের বললেন কেন তিনি আগে যাননি, মানে তার যুক্তি আবার নতুন করে পেশ করলেন, কিন্তু বিরোধীরা তার এসব যুক্তি মানতে রাজি নয়। অনেক আগেই যাওয়া উচিত ছিল, এত দেরি কেন করলেন? मुर्शिदाबाद में मैं पहले जा सकती थी, लेकिन जब तक हमारा कोई चीज अगर कुछ हो, स्टेबिलिटी ना आए, पीस मेंटेन ना हो, तब तक हम लोगों को जाके डिस्टर्ब नहीं करना चाहिए। ये हम बराबर मानते हैं। ওনার আজকে কতদিন বাদে সাধ্য শান্তি হয়ে গেছে, বাৎসরিকের পরে গেলেই পারতো, বাৎসরিকের পরে গেলেই পারতো। নাটক দিদিভাই নাটক করবেন, সেই নাটকটা আবার পশ্চিমবাংলা টিভিতে দেখতে হবে। स्टेबल बहुत दिन से हो गया, लेकिन हमारा जगन्नाथ धाम का प्रोग्राम था, वो बहुत दिन पहले हम अनाउंस किया था। উনি যে সংখ্যালঘুদের যে ভোটের যে আশায় বসে আছেন মানে সেই ভোট তো পাচ্ছেনই উনি, এবং সেই জন্য হিন্দুদেরকে অবহেলা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এটা প্রমাণিত। প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকার, বিজেপির প্রাক্তন সাংসদের যে কথা, যে নির্যাস, সেটা আশা করি বুঝতে পারলেন। তিনি বলছেন আক্রান্তরা হিন্দু বলেই উপেক্ষা, যেটা শ্রমিক ভট্টাচার্যও বলেছেন সেই একই কথা। তারা বলছেন কোনো দাঙ্গা হয়নি, দাঙ্গা কখন হয়, যখন দুতরফে হয়। বিজেপি বলছে একতরফাভাবে হিন্দুরাই সেখানে আক্রান্ত হয়েছেন, এবং সেটাই বাস্তব। যে বাড়িগুলো ভেঙেছিল, যে গ্রাম আক্রান্ত হয়েছিল, তারা সবাই হিন্দু। তাহলে দাঙ্গা বলা হচ্ছে কেন? এটা তো একতরফা আক্রমণ, হিন্দুদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আজকে শুনুন। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ জেলার যে তথাকথিত আর্টিফিশিয়াল রেডিমেড সফর, এই মুখ্যমন্ত্রীর সফরে পুলিশি ব্যবস্থার জন্য কয়েক কোটি টাকা খরচ করা হচ্ছে। পশ্চিমবাংলার সম্রাজ্ঞী উনি সবই করতে পারেন। এখানে কতগুলো স্পেশাল ব্রিফিং করা হয়েছে পুলিশের লোকেদের। আমাদের মধ্যে তো পুলিশের অনেক লোকজন রয়েছে, তারা ব্রিফিংটা আমাদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী যাতায়াতের পথে হিন্দু গ্রামগুলো ব্যারিকেড করে রাখতে হবে, যাতে হিন্দুরা মুখ্যমন্ত্রীকে বিক্ষোভ দেখাতে না পারেন। 4, মুখ্যমন্ত্রী যাতায়াতের পথে পুলিশ কিছু তৃণমূলের হিন্দুদের সাজিয়ে রেখে দিদি দিদি বলে চিৎকার করাবে। মমতা ব্যানার্জি গাড়ি থেকে নামবেন, কুশল বিনিময়ের মাধ্যমে জিজ্ঞেস করবেন যে আপনারা সব মিলেমিশে আছেন তো, ইত্যাদি ইত্যাদি। আপনারা সবাই মিলেমিশে আছেন তো, ওরা একই বৃন্তে দুটি কুসুম, ঠিক আছে তো, দুটো কুসুম, ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক আছে তো। তারপরে উনি প্রস্থান করে এখানে বলে গেছেন আমি ধুলিয়ান বিডিও অফিসে যাব, আর সাথে ফিরাদ হাকিম থাকবেন। শুভেন্দু অধিকারীর কথার মর্মার্থ আশা করি বুঝতে পারলেন। মমতা ব্যানার্জির মুর্শিদাবাদ সফরকে সাজানো চিত্রনাট্য বলছেন রাজ্যের বিরোধী দলনেতা। তার ইঙ্গিতটা আশা করি বুঝেছেন। রাজনীতির এই ইঙ্গিত বুঝতে কোনো রকেট সায়েন্স প্রয়োজন পড়ে না। মেরুকরণের চেনা রাজনীতি, হিন্দু গ্রামগুলো ব্যারিকেড করে রাখতে হবে, হিন্দুদের বিক্ষোভ সামনে আনা যাবে না, এইগুলো অভিযোগ তার। ধুলিয়ানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফিরহাদ সাহেব থাকবেন। দেখুন, শুভেন্দুর প্রতিটা কথাই রাজনৈতিকভাবে অত্যন্ত অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ। এ নিয়ে তর্ক হতে পারে, হয়তো হবেও, তবে দাঙ্গার জন্য, অশান্তির জন্য 2-3 জনের দিকেই আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও কারো নাম তিনি করেননি বা করতে পারেননি। এই জেলায় আমি দেখছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে, আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ দেব না, কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন, যারা যখনই পালে বাঘ পড়ে, পালে বাঘ না পড়লেও
তারা বাক বাক করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয়। দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে, তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা, মানে ধর্মের নামে বিধর্মী নেতা, এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। এই শত্রুদের গৃহশত্রু, মানে যারা জেলার শত্রু, বাংলার শত্রু, দাঙ্গা যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না। অনেক বড় বড় কথা বলেন, আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তারাই বলে দেবে। বিজেপি নেতাদের জিজ্ঞেস করবেন, তারা বলে দেবে? মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোট আনকোট বিধর্মী নেতাদের কথা বলতে চাইছেন, বিজেপি তাদের চেনে, জানে। ইঙ্গিতটা কি? রাজনৈতিক স্পন্সার্ড অশান্তি, পলিটিক্যালি স্পন্সার্ড হিংসায় বিধ্বস্ত হয়েছে যে সমস্ত গ্রাম, সেই গ্রামগুলো কিন্তু প্রধানত হিন্দু প্রধান। মমতা কিন্তু কিছুতেই ছাড়ছেন না। তিনি বলছেন ছুপা রুস্তম আসলে বিজেপি। আমি বিজেপিকে এখনো মনে করি মনে হচ্ছে ছুপা রুস্তম না ছুপে রুস্তম কি বলে হিন্দিতে, আমার আবার হিন্দি ভুল হলো, সেটা নিয়ে আবার রিল করে। আরে আমি তো হিন্দি ভাষা শিখিনি। ছুপা রুস্তম। তো এখন যদি আমি ওদের জিজ্ঞেস করি পর্দা কা পৌঁছে মে কেয়া হ্যায়, এটা কিন্তু গান, আমার কথা নয়। আমি একটা গানের কলি কোট করলাম। চক্রান্ত করে এত ভয় কিসে? তোমরা তো ঘুরে গেছো, ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো। কই মণিপুরে তো যায়নি, 2 বছর ধরে গন্ডগোল হয়েছে। ইউপিতে তো যায়নি, রাজস্থানে তো যায়নি, উড়িষ্যায় তো যায়নি, বিহারে তো যায়নি, দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে, একবারও তো যায়নি। হঠাৎ কি হলো? পরের দিনই, ঠিক নোটবন্দির পরের দিন পেটিএমের অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল, দেখেছেন? যদি আগের থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বেরোলো কি করে, রাত 8টায় ডিক্লেয়ার করে, একেবারে প্ল্যান করে। আমি যদি ওদের জিজ্ঞেস করি হু আর দ্য হাপিং পাপিং ড্রাগনস and who are the heavy loaded virus who are creating always communal tensions? মুখ্যমন্ত্রী হেভি লোডেড ভাইরাসের কথা বলছেন, যারা বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। অশান্তিতে উস্কানির জন্য বিজেপির দিকে সরাসরি আঙুল তুলছেন তিনি। আজকে যে মুর্শিদাবাদে তিনি গিয়ে বললেন তা নয়, এর আগেও বলেছেন। কদিন আগে খোলা চিঠি লিখেছিলেন, বিজেপি এবং আরএসএসকে সরাসরি দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী যে বহিরাগত তথ্য খাড়া করছেন, তারা কারা এইটা জনতা জানতে চায়। কারা এই বহিরাগত? সীমান্ত পেরিয়ে আসা যে বহিরাগতদের কথা তৃণমূল বলেছিল, বিজেপি কিন্তু আগেই সেটা খারিজ করে দেয়। না না, সব পুরোটাই স্থানীয়রাই করেছে। আমি তো বলছি, যারা, আরে আমার কথায় বিশ্বাস করতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করতে হবে না। যারা রিফিউজি ক্যাম্পে আছে তাদেরকে জিজ্ঞেস করুন, শামশেরগঞ্জে যারা আক্রমণের শিকার হয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন, তারা বলে দেবে কারা ছিল। আশেপাশের গ্রামের লোক ছিল। গ্রামে যেটা খুন, গ্রামে গ্রামে হামলা, সেটা একটা চ্যাপ্টার। ধুলিয়ান শহরে লুটপাট, সেটা একটা চ্যাপ্টার। আমাকে ওখানকার লোক বলছে যে অল্প বয়সী ছেলে তারা লুটপাট করছে, শুধু লুট আর লুট। তার মধ্যে মন্দিরও ভেঙেছে, লুটপাট করেছে, মন্দির ভেঙেছে, সব অল্প বয়সী ছেলে। তাদের সবাইকে ভালো করে চিনি না আমরা, বলেছে আমাকে যা বলেছে আমি আপনাদেরকে বলছি। সীমান্তবর্তী এলাকায় বহু জায়গায় মাদ্রাসা খোলা হয়েছে, খারিজি মাদ্রাসা আছে। এই খারিজি মাদ্রাসায় এই অল্প বয়সী ছেলেমেয়েরা পড়াশুনো করে। এদের না আছে প্রকৃত শিক্ষা, বিজ্ঞান জানে না, অঙ্ক জানে না, ইংরেজি জানে না, শুধুমাত্র ধর্মীয় শিক্ষা এরা এখানে পায়। তার ফলে অত্যন্ত কট্টর মানসিকতা সম্পন্ন এরা হয়। এবং দ্বিতীয়, এটা একটা প্ল্যানফুলি করা। এক তো এদেরকে রেডিকালাইজ করা হয়েছে বছরের পর বছর ধরে, মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করেছিলেন। আর গ্রামে যেটা হত্যা হয়েছে, ওরা তো বলেছে যে আশেপাশের গ্রামের লোক আছে এই হত্যাকাণ্ডে। এটা পুলিশ বলছে না, বাকি সবাই তো বলছে। একজন শিক্ষকের কোচিং সেন্টারে পড়া ছাত্ররা এসে তো শিক্ষকের বাড়িতে হামলা করেছে। শিক্ষক বলছে আমার ছাত্র, আমি তাদেরকে চিনি। আমরাও তো বলেছি যে সিসিটিভি ক্যামেরা আছে, এমনি তোমার অ্যান্ড্রয়েড ফোন আছে, সব খুঁজে বার করা হোক। এবং যারা মেরেছে তারা ওই এলাকার লোকের কোন অপরিচিতের কথা কোনদিন বলিনি আমরা। মুখ্যমন্ত্রী শাক দিয়ে কতদিন মাছ ডাকবেন? উনি যে বছরের পর বছর এই মোল্লা মৌলবীদেরকে তোষণ করে করে গোটা রাজ্যে যে একটা উগ্র ইসলামিক বাতাবরণ তৈরি করে দিয়েছেন মুসলমানদের মধ্যে। কাজ নেই, মানুষের হাতে কাজ নেই, কর্মসংস্থান নেই, শিক্ষা নেই মুসলমান সমাজে। এবং
তাদেরকে কিছু দিয়ে তো ভুলিয়ে রাখতে হবে। আফিং দিয়েছে, যে আফিং কি কট্টর ইসলামিক জিহাদ, সেইটা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এদেরকে ভুলিয়ে রেখেছে নিজের ভোট ব্যাংক তৈরি করে। বহিরাগত বিএসএফ তোমার এগুলো কে করেছে? এগুলো করেছে টিএমসি পার্টি। আমরা বলেছি, আমিও নিজে বলেছি যে বাইরের স্থানীয় মানুষ সবাই নয়, বাইরের একটা অংশ এখানটায় অংশগ্রহণ করেছিল। আমি গ্যারান্টি দিয়ে বলছি, পুলিশ মুখ্যমন্ত্রীর দপ্তরে গোয়েন্দা রিপোর্ট দিয়েছিল, আমাদের কাছে খবর আছে, গোয়েন্দারা জানে সমস্ত কিছু। মাননীয় মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার হিসেবে বারবার সেই রিপোর্ট পড়েছেন, কিন্তু উনি কোনো ব্যবস্থা নেননি। দ্বিতীয়ত, প্ল্যানফুলি এদেরকে সামনে রাখা হয় যাতে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার জন্য এদের বিরুদ্ধে পুলিশ যেন কোনো মামলা দিতে না পারে, বা সেই মামলার যেন কোর্টের মাধ্যমে তাতে শাস্তি না হয়। এই দুই প্ল্যানিং এর মাধ্যমে করা হচ্ছে। হিন্দু সমাজের অত্যন্ত বিপদের সময় হিন্দু সমাজকে এটা বোঝা উচিত। বিএসএফ কে চ্যালেঞ্জ ছুড়ে বিএসএফ কে কাঠগড়ায় তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো মুর্শিদাবাদের এই অশান্তির জন্য বহিরাগত তত্ত্বেই অনড় থাকছেন। আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক, আপনি কেন ঢুকতে দিলেন? বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? যে ওই সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ এর। যদি ওপাশ থেকে এপাশে হামলাকারীরা ঢুকে উস্কানি দেয় বা অনুপ্রবেশকারী ঢোকে, এই দায়িত্ব বিএসএফ এর, যেটা দেখেন অমিত শাহ। আপনার প্ল্যানটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? ফলে রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফকে, যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। আজ আরও একজনের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কে তিনি? কার্তিক মহারাজ। না, নাম একবারও করেননি তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী, কিন্তু তার ইশারা থেকে বোঝা যাচ্ছে, অন্তত দর্শক বুঝতে পেরে যাবে কার কথা তিনি বলছেন। মানে কোনো একটা সেবাশ্রম আছে, আপনারা জানেন তিনি কি করেন, তার কি কীর্তি, তার কি কুকীর্তি, তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে, বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব। আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি। আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই। এমনকি উনি মাঝে মাঝে রাতে লাইট নিভিয়ে দেন। যখন ওয়াকআপ নিয়ে আন্দোলন হচ্ছিল, আমি শুনলাম 48 ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন। উনি এটা করতে পারেন না, ইটস এ ক্রিমিনাল অফেন্স। অন্ধকার করে দিলে, অন্ধকার করছেন কেন? মুখটাকে ঢুকিয়ে রাখবেন বলে, মুখটাকে লুকিয়ে রাখবেন বলে। অন্ধকার করা যায় না। যদি কোনো কুৎসিত ঘটনা ঘটে সেটা সিসিটিভিতে ওঠে। আপনারা কি লুকাতে চেয়েছিলেন? আমি পরিষ্কার পুলিশকে বলেছি, সিআই অফিস ওখান থেকে পাশে সরিয়ে নেবে। উনি তো সেন্ট্রাল প্রোটেকশনে আছেন, থাকুন, ভালো থাকুন, আমার কোনো আপত্তি নেই। আমি কারো ক্ষতি চাই না। ভারত সেবাশ্রম সংঘের দিলীপ মহারাজকে আমি শ্রদ্ধা করি। এখানের ব্যাপারটা একটু আলাদা। এখানে গদ্য পদ্য সদ্য অনেক কাহিনী আছে। মুখ্যমন্ত্রী যখন শপথ গ্রহণ করেছিলেন তখনই বলেছেন যে ভারত সেবাশ্রম সংঘ ভালো কাজ করে, আবার কোথায় কোথায় দাঙ্গা করে। কোনো জায়গায় উনি প্রমাণ দিতে পারবেন? ভারত পশ্চিমবঙ্গতেও উনি এখানকার সর্বময় কর্তৃ, তার হাতে সমস্ত ডিপার্টমেন্ট। আর আমার কর্মক্ষেত্র বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় 50 বছর যাবৎ আছি। আর তিনি এইটা কিসে কাকে বলছেন? আমি সন্ন্যাসী, আমি নিজের শ্রাদ্ধ নিজে বিরজা হোম করে সন্ন্যাসী হয়েছি। আমার আগেও কেউ নেই, আমার পিছেও কেউ নেই। একটা সিআই অফিস ছিলেন ওখানে ল্যান্ডের, এটা তুলে নিতে বলেছেন। আমাকে কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগাবার জন্য করছেন। আর 3 ঘন্টা লাইট অফ করে রাখা, তাই 48 ঘন্টা। সুতরাং সেখানকার ডিপার্টমেন্ট, ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে। আমি কি এত বড় শক্তিধর? আমাকে তো তিনি প্রশাসনিক কথা, পুলিশ কেন, তিনি নির্দেশ করে তো মুহূর্তের মধ্যে আমাকে ঢুকিয়ে দিতে পারেন জেলে। সুতরাং কারণটা আমি বাংলার দিকে দিকে এর প্রতিবাদ করছি। এই চাপানুতোর, এই তিক্ততা একেবারে চরম জায়গায় চলে গেছে। ছুপা রুস্তামের কথা বলা হচ্ছে। কে বা কারা এই ছুপা রুস্তাম? বিজেপি আগুন লাগিয়েছে, ম্যাচ বক্স তৃণমূল দিয়েছে।
প্রশাসন নীরব থেকেছে। প্রশাসন যদি চাইতেন তাহলে ম্যাচ বক্স থেকে কেউ দেশলাই কাঠি বার করে আগুন লাগাতে পারতেন না। অতএব দায়ী রাজ্য এবং কেন্দ্র দুজনেই। আমি দাঙ্গার বিরুদ্ধে, আমি চক্রান্তের বিরুদ্ধে, আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে। আর বিভাগীয় তদন্ত করলেই মুর্শিদাবাদের ঘটনা কারা ঘটালো, আজকে মুখ্যমন্ত্রী বলছেন বাইরে থেকে এসছে, বিধর্ম প্রচার করছে, যা যা বলেন যেমন করে আর কি তিনি। আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। নিজে বলেছেন এডিজি বা ডিজি, আমার কাছে ভিডিও ফুটেজ আছে, যে পুলিশ 4 রাউন্ড গুলি চালিয়েছে, সেই গুলিতে 2 জন আহত হয়েছে, পরবর্তীকালে আহতর মধ্যে 1 জন মারা গেছে। তুই বিএসএফও পাঠাবি, আবার গুলি চালালেও চাই আঙুল তুলবি, শীতলকুচির গল্প করবি। এটাই তো প্ল্যান, এটাই তো প্ল্যান, যে আমি পুলিশ পাঠাবো না, লাস্টে বিএসএফ আসবে এবং প্রয়োজনীয় অ্যাকশন নেবে, অ্যাকশন নেবার পরই বলবো আবার শীতলকুচি হলো গো, আবার শীতলকুচি হলো। কেন্দ্র সরকার রাজ্য সরকারের গুলবাজির মধ্যে মানুষের গুলিতে প্রাণ যাচ্ছে। বিচার বিভাগীয় তদন্ত চাই, নাহলে সত্য উদ্ঘাটিত হবে না। এই ঘটনা ঘটানো হয়েছে এবং যারা এই ঘটনায় পরিচিত হয়েছেন, প্রভোক্ত হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন, তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবেন না। প্রত্যেক সময় এরা আনপার্লামেন্টারি কথা বলেছেন, এরা এমন এমন প্রভোকেশন কথাবার্তা বলেছেন যার পরিণামে প্রত্যেক দিন পশ্চিমবাংলা অশান্ত হচ্ছে। এখন দাঁড়িয়ে টাকার জোর আর কুর্সির জোর দেখিয়ে এখন সেই পরিবারকে নিয়ে ছিনিমিনি খেলছে। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।